আসসালামু আলাইকুম। আলহাজ শামসুদ্দিন ভূঁইয়া হাই স্কুল অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত। আমি কবিতা আক্তার, সহকারী শিক্ষক, গণিত, আলহাজ শামসুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। তো আমি তোমাদের সামনে হাজির হলাম নতুন এক বিষয়, নতুন অধ্যায়, ক্লাস হয়তো নতুন না, শ্রেণী অষ্টম, বিষয় কি বিজ্ঞান, অধ্যায় কি ষষ্ঠ। তো ষষ্ঠ অধ্যায় তোমরা সবাই জানো কি পরমাণুর গঠন। কি পরমাণুর গঠন, তাই না? এই যে পরমাণুর গঠন, আসো পরমাণুর গঠন, তাই না? পদার্থ থেকেই আমাদের কি পরমাণু আসছে। তো পৃথিবীতে যা আছে সবই তো পদার্থ, তাই না? এই যে আমার হাতে কি একটা কলম, এটাও কি একটা পদার্থ। তো পদার্থ কি কিছু অংশ নিয়ে গঠিত, তাই না? তো এই কলমটাকে আমি কি করব, যখন ভাঙতে থাকবো, তো ভাঙতে ভাঙতে কোনো এক সময় কি এটার হয়তো শেষ হয়ে যাবে, বাকি আর ভাঙা যাবে না, বাকি ভাঙা যাবে। এই প্রশ্নটাকে আমরা জানি না, আসলে কেউ জানি না, তাই না? যে এটাকে আরো ভাঙা যাবে নাকি কোনো এক সময় এটা ভাঙতে ভাঙতে শেষ হয়ে যাবে। তো এই প্রশ্নের সম্মুখীন হইতে যায় আমাদের একজন বিজ্ঞানী এবং কি গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। কি একজন বিজ্ঞানী এবং কি তিনি হচ্ছেন দার্শনিক, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। খ্রিস্টপূর্ব 400 অব্দে তিনি বলেছিলেন যে এই যে পদার্থ হচ্ছে নর্মালি ক্ষুদ্রতম কণা, আর এই ক্ষুদ্রতম কণা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে অণু, একটা কি পরমাণু। একটা কি অণু এবং কি পরমাণু। কি বলছি? অণু ও কি পরমাণু। যেহেতু আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে পরমাণুর গঠন, আমরা কি নিয়ে আলোচনা করব? এই পরমাণু নিয়ে আলোচনা করব। অণুটা আপাতত কি থাক, এটা নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা কি নিয়ে আলোচনা করব? পরমাণু নিয়ে। তো আমি তোমাদের কি বলছি যে খ্রিস্টপূর্ব 400 অব্দে কি যে একজন গ্রিক বিজ্ঞানী ছিলেন ডেমোক্রিটাস, খুব হাসিখুশি ছিলেন উনি, সবসময় হাসিখুশি থাকতো। এই যে ডেমোক্রিটাস তিনি প্রথম বলেন যে পরমাণুটা কি অবিভাজ্য, মানে কি এক সময় এই কলমটা ভাঙতে ভাঙতে এক সময় কি এটাকে আর ভাঙা যাবে না, একটা কি ক্ষুদ্রতম কণা আসবে, কি এরকম একটা ক্ষুদ্রতম কণা আসবে যেটাকে কি আর ভাঙা যাবে না, মানে কি অবিভাজ্য, মানে কি অবিভাজ্য, কি অবিভাজ্য, যেটাকে আর কি ভাঙা যাবে না। এবং কি এই ক্ষুদ্রতম কণার, এই যে একটা ক্ষুদ্রতম কণা, এই ক্ষুদ্রতম কণাটার নাম দিয়েছেন কি অ্যাটম বা কি পরমাণু। কি পরমাণু বাকি অ্যাটম। এটা কে দিয়েছেন? ডেমোক্রিটাস, বিজ্ঞানী ডেমোক্রিটাস। বিজ্ঞানীকে ডেমোক্রিটাস দিয়েছেন যে এই অ্যাটম বাকি পরমাণু। এই অ্যাটম শব্দটা এসেছে গ্রিক একটা শব্দ অ্যাটোমস থেকে। কি অ্যাটোমস থেকে। এই যে গ্রিক শব্দ অ্যাটোমস থেকে কি এই অ্যাটম শব্দটা এসেছে। কিন্তু এই যে ডেমোক্রিটাস যখন বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য, ঠিক তখনকার সময়ে দুজন কি ছিলেন, মানে তোমার দার্শনিক ছিলেন। একজন হচ্ছে প্লেটো, আরেকজন কি অ্যারিস্টটল। কি একজন হচ্ছে প্লেটো, আরেকজন হচ্ছে অ্যারিস্টটল। একজন হচ্ছে আমার প্লেটো, গ্রিক একজন দার্শনিক হচ্ছে প্লেটো, আরেকজন হচ্ছে কি অ্যারিস্টটল। কি অ্যারিস্টটল। এই যে দুইজন বিজ্ঞানী তখনকার সময়ে ওনারা কি করছে, এই যে ডেমোক্রিটাস যেটা বলে গেছে এটার বিরোধিতা করছে যে না পরমাণু কি বিভাজ্য, পরমাণু কি ভাঙা যাবে, পানির মতো এটাকে ভাঙতেই যাবে, ভাঙা যাবে, এটা ভাঙার আর কি নাই, কোনো শেষ নাই। অ্যারিস্টটল বলেছেন কি যে এটা নিরবচ্ছিন্ন বা কি কন্টিনিউয়াস। এটা কি নিরবচ্ছিন্ন বা কি কন্টিনিউয়াস। কে বলেছেন? এই যে অ্যারিস্টটল। কে বলেছেন? এই অ্যারিস্টটল বলেছেন কি যে নিরবচ্ছিন্ন বাকি কি নিরবচ্ছিন্ন বাকি কন্টিনিউয়াস। এটা কে বলেছেন? অ্যারিস্টটল বলেছেন। কিন্তু তখনকার সময়ে এই ডেমোক্রিটাস এবং কি অ্যারিস্টটলের মধ্যে তখনকার মানুষরা কি করতো, বেশি জনপ্রিয়তা ছিল কার? অ্যারিস্টটলের। মানে অ্যারিস্টটল যা বলেছেন সেটা কি তারা সত্য বলে বা বাণী বলে মনে করতো, যে কি অ্যারিস্টটল এটা বলেছেন, হ্যাঁ এটাই ঠিক। তখন এটাই তারা কি ঠিক মনে করতে লাগলো। সেটা কতদিন পর্যন্ত ছিল? সেটা বেশি দিন পর্যন্ত ছিল না, সেটারও কি তারা ভুল প্রমাণিত হয়েছে যে অ্যারিস্টটল ঠিক বলে নাই।
ডেমোক্রিটাসই কি ঠিক ছিল। সেটা ছিল 1803 সাল পর্যন্ত, কি 1803 সাল পর্যন্ত। 1803 সাল পর্যন্ত আমার কি ছিল, যে পরমাণু কি অবিভাজ্য বা কি নিরবিচ্ছিন্ন, এটা কি ছিল 1803 সাল পর্যন্ত ছিল। আচ্ছা, তো এই যে 1803 সালে আমাদের আরেকজন বিজ্ঞানী জন ডাল্টন, আমরা কি সবাই মনে হয় নাম শুনে থাকবো যে কি জন ডাল্টন। কে? জন ডাল্টন। জন ডাল্টন কত সালে? 1803 সালে জন ডাল্টন কি করছেন? জন ডাল্টন এই ডেমোক্রিটাসের তথ্যের উপর ভিত্তি করে তিনি পরীক্ষালব্ধ প্রমাণ দিয়েছেন। আমরা সবাই জানি কি বিজ্ঞানে পরীক্ষালব্ধ তথ্য চাই, যে পরীক্ষা ভিত্তিক প্রমাণ লাগবে। তো তিনি 1803 সালে পরীক্ষালব্ধভাবে তিনি প্রমাণ করেন যে কি, যে পরমাণু কি আমার পরমাণুটা হচ্ছে কি অবিভাজ্য, কি অবিভাজ্য। তখন কি এই যে অ্যারিস্টটল যে ধারণা দিয়েছিলেন সেটা কি ভুল প্রমাণিত হয়, এবং জন ডাল্টন বলেন যে পরমাণু কি অবিভাজ্য, এবং এই পরমাণুটা কি, যে কি পরমাণুকে আর ভাঙা যাবে না। কিন্তু এই পরমাণু কি 3টা কণিকা দ্বারা কি গঠিত, কি 3টা কণিকা দ্বারা গঠিত পরমাণু। কি কি? ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। 3টা কণিকা কি ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। কি কি? ইলেকট্রন, তারপরে হচ্ছে প্রোটন এবং আরেকটা কি নিউট্রন। কি ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। এই ইলেকট্রনটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ছোট হাতের ই দ্বারা, প্রোটনকে প্রকাশ করি ছোট হাতের পি দ্বারা এবং নিউট্রনকে প্রকাশ করি ছোট হাতের কি এন দ্বারা। এই ইলেকট্রনটা হচ্ছে এই যখনই কি পরমাণু এই 3টা কণিকা দ্বারা গঠিত, তখনই সবার মাথায় ঘুরতে থাকলো যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা কোথায় থাকে, কি এরা কোথায় থাকে। তা আমরা নর্মালি যদি চিন্তা করি যে কি একটা একটা পরমাণু চিন্তা করি, তাই না, যে এটা হচ্ছে কি একটা পরমাণু। তো আমরা সবাই জানি যে পরমাণুর মিডিলে থাকে কি নিউক্লিয়াস। কি এটা হচ্ছে কি একটা পরমাণুর কি নিউক্লিয়াস, কি নিউক্লিয়াস। আর এটা হচ্ছে কি কক্ষপথ। এটা কি কক্ষপথ। এখন এই যে আমার কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা আসলে পরমাণুর কোথায় থাকে? এই কক্ষপথে থাকে কি আমার ইলেকট্রন, আর এই যে নিউক্লিয়াস এটার মধ্যে থাকে হচ্ছে আমার প্রোটন এবং কি নিউট্রন। এই দুইটা থাকে কি আমার এই নিউক্লিয়াসের ভিতরে। তাহলে এই যে টোটালি যে পরমাণুর ভরটা কার উপর নির্ভর করে? এই প্রোটন এবং নিউট্রনের উপর কি আমার নির্ভর করে। তাহলে আমি যদি ভর সংখ্যা বের করতে যাই, কি ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা ইকুয়াল আমি কি লিখতে পারবো? ভর সংখ্যা ইকুয়াল লিখতে পারবো প্রোটন প্লাস কি নিউট্রন। কি প্রোটন প্লাস নিউট্রন আমি লিখতে পারবো। এখন আসো এই যে ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন, ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর এই নিউট্রন হচ্ছে আমার কি চার্জ নিরপেক্ষ, বাকি নিউট্রনের কোনো চার্জ নেই। তাহলে আমি যদি কোনো কি করি যে তোমার আবার এটা নিয়ে আমাদের যে জন ডাল্টন একজন বিজ্ঞানী ছিল রাদারফোর্ড, তাই না? কি ছিল? রাদারফোর্ড। রাদারফোর্ড একটা কি করেন মডেল তৈরি করেন, যে এই যে কণিকাগুলো পরমাণুর কোথায় থাকবে এটা নিয়ে কি একটা মডেল তৈরি করেন। এখানে হচ্ছে প্রোটন এবং কি নিউট্রন, আর এখানে থাকবে ইলেকট্রন। তো রাদারফোর্ড, কে রাদারফোর্ড, তিনি বলেন এই টোটাল ইলেকট্রনটাকে কি করে, এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রনটা কি ঘুরছে। তিনি এটাকে সৌরজগতের সাথে তুলনা করেন, যেমন পৃথিবীটা কি সূর্যের চারদিকে ঘুরছে, সেরকম কি যে নিউক্লিয়াসটা কি ইলেকট্রনের চারদিকে ঘুরছে। এটা কে বলেন? রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয়েছে। এবং তিনি আরো বলেন এই যে কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরবে তার কি নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই। কি নেই? একটা হচ্ছে যে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, কি সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। আরেকটা কি বলছে যে কি তার কোনো কক্ষপথ নেই, নির্দিষ্ট কোনো কি নেই কক্ষপথ নেই। কি নেই? নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই। কিন্তু এটা কি, এটা আসলে আরেকজন বিজ্ঞানী ছিল নিলস বোর। কে? নিলস বোর। নিলস বোরের কাছে কি এটা আসলে মানে এই যুক্তিটা কি মনে হয় না, ঠিক মনে হয় না। তিনি বললেন যে না, সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে তা ঠিক, বাট
কে? নিলস বোর। তিনি বলছেন যে না, ইলেকট্রনটা যে ঘুরবে তার কি লাগবে, একটা নির্দিষ্ট কক্ষপথ লাগবে, হয় সে এই কক্ষপথে ঘুরবে, না হয় সে এ কক্ষপথে ঘুরবে, না হয় সে এ কক্ষপথে ঘুরবে, কিন্তু কি তার একটা কক্ষপথ লাগবে। কি লাগবে? একটা কক্ষপথ লাগবে। এটা কে বলছে? বিজ্ঞানী নিলস বোর বলছে। কি বলছে? যে কি নির্দিষ্ট কক্ষপথ লাগবে, ইলেকট্রনটা কি নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে। এই ছিল আমার কি যে পরমাণুর গঠন সম্পর্কে, কি আমরা পরমাণুর বিকাশ সম্পর্কে, যে পরমাণুর ধারণার বিকাশ এবং কি জানলাম, গঠন জানলাম, তাই না? এবং কি জানলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো জানলাম, এবং কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ওরা কোথায় থাকে সেটা জানলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে কোনটার চার্জ আছে, কোনটার চার্জ নেই সেই সম্পর্কে জানলাম। তারপরে আবার এখন আসলো যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এই প্রোটন সংখ্যাটাকে আমি কি বলবো? পারমাণবিক সংখ্যা। কি প্রোটন সংখ্যাকে আমি কি বলবো? প্রোটন সংখ্যাটাই হচ্ছে আমার কি পারমাণবিক সংখ্যা। কি বলতে পারো যে প্রোটন সংখ্যা সমানই হচ্ছে আমার কি পারমাণবিক সংখ্যা। কি বলছি? যে প্রোটন সংখ্যা সমান আমার কি পারমাণবিক সংখ্যা। তাহলে যা প্রোটন সংখ্যা তাই কি পারমাণবিক সংখ্যা। তাহলে কোনো একটা মৌলের যদি কি বলে যে প্রোটন সংখ্যা বের করো, তাহলে আমরা কি সেটা যদি পারমাণবিক সংখ্যা জানি, তাহলে সেটা কি প্রোটন সংখ্যা আমরা অবশ্যই জানবো। যেমন অক্সিজেনের পরমাণুতে, যে অক্সিজেনের পরমাণুতে কয়টা প্রোটন আছে? 8টা প্রোটন আছে, তাহলে তার পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে কি আমরা এটা ইজিলি কি করতে পারবো? বলতে পারবো। তাহলে এখন এসে ভর সংখ্যা আমি কিভাবে নির্ণয় করব? আর আমরা জানি যে কি নিউট্রনটা হচ্ছে কি আমার চার্জ, কি এটা চার্জ নিরপেক্ষ, কিন্তু প্রোটন সংখ্যা যত একটা মৌলের কি প্রোটন সংখ্যা যত তার কি তার ইলেকট্রন সংখ্যাও কি ততই, তার কি ইলেকট্রন সংখ্যাও তত। কি যে একটা প্রোটনের কি প্রোটন সংখ্যা যত একটা মৌলের, তার কি ইলেকট্রন সংখ্যাও ঠিক তত। এখন আমি যদি মনে করি যে অক্সিজেনের কি যে প্রোটন সংখ্যা 8, তাহলে কি তার ইলেকট্রন সংখ্যা কত? 8টা ইলেকট্রন আছে, তার কি 8টা ইলেকট্রন আছে। এখন আসলে আমি ভর সংখ্যা কিভাবে নির্ণয় করব? ভর সংখ্যার সূত্র হচ্ছে যে ভর সংখ্যা ইকুয়াল হচ্ছে, কারণ আমি তোমাদের আগেই বলেছি যে একটা মৌলের টোটাল ভরটা নির্ভর করে হচ্ছে কি প্রোটন এবং নিউট্রনের ভরের উপর। কি প্রোটন এবং নিউট্রনের ভরের উপর। তাহলে ভর সংখ্যা সমান আমি কি বলতে পারি? ভর সংখ্যা ইকুয়াল আমি লিখতে পারি যে প্রোটন সংখ্যা যোগ কি প্রোটন সংখ্যা যোগ হচ্ছে কত? নিউট্রন সংখ্যা। অ্যাজ ফর এক্সাম্পল, যে আমরা একটা উদাহরণের সাহায্যে যদি দেখি তাহলে মনে হয় আমাদের এটা একটু ক্লিয়ার হবে। তো আমরা কি একটা উদাহরণের সাহায্যে দেখি যেটা আসলে কিভাবে বের করব, বা একটা কিছুর কি যে আমার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, আবার কি ভর সংখ্যা দেওয়া আছে, তাহলে আমি ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন কিভাবে বের করব। তো দেখো ক নামক, মানে একটা মৌলের নাম কি যে ক নামক একটি মৌলের, ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা। কি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার কত? 17। ও ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে আমার কত? 35। কত দেওয়া আছে? ভর সংখ্যা দেওয়া আছে আমার কত? 35। তো একটুকু আমার দেওয়া আছে। এখন যদি বলে যে এই ক নামক মৌলের কি ইলেকট্রন, প্রোটন, কি ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন বের করো। কি বের করো? ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন বের করো। তাহলে আমি কি আগেই তোমাদের বলেছি যে একটা মৌলের পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে কি তার প্রোটন সংখ্যা। তাহলে যেহেতু আমার কি পারমাণবিক সংখ্যা এখানে কি 17, তাহলে আমি কি নির্দ্বিধায় বলতে পারি যে এর প্রোটন সংখ্যা কত? 17। তাহলে আমি কি লিখতে পারবো যে এর প্রোটন সংখ্যা হচ্ছে কত? 17। যে প্রোটন সংখ্যা সমান কত? প্রোটন সংখ্যা
সমান কত 17 এবং আমি তোমাদের আগেই বলেছি যে প্রোটন সংখ্যা এবং কি ইলেকট্রন সংখ্যাটা আমার কি থাকে সমান থাকে একটা মোলের যতগুলা প্রোটন থাকবে তার ততগুলা কি থাকবে ইলেকট্রন থাকবে তাহলে প্রোটন সংখ্যা যেহেতু আমার 17 তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত হবে তাহলে আমার ইলেকট্রন সংখ্যাটাও কত হবে ইলেকট্রন সংখ্যাও হবে আমার কত 17 তাই না তো এখন আমার বাকি রইল কি নিউট্রন সংখ্যা তো নিউট্রন সংখ্যাটা আমি কিভাবে বের করব তো এর আগে আমরা একটা কি সূত্র পড়েছি তাই না যে ভর সংখ্যা ইকুয়াল কি ভর সংখ্যা ইকুয়াল হচ্ছে প্রোটন যোগ কি নিউট্রন সংখ্যা তাই না প্রোটন এবং নিউট্রন সংখ্যার কি সমষ্টি তাহলে আমি নিউট্রন সংখ্যা বের করবো যেহেতু আমি কি বের করবো নিউট্রন সংখ্যা তাহলে আমি যদি নিউট্রন সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমার কি হবে ভর সংখ্যা মাইনাস কি হবে ভর সংখ্যা মাইনাস কি হবে প্রোটন সংখ্যা এটাই তো হওয়ার কথা নাকি ওকে তো ভর সংখ্যা কি আমার ডাকে কিন্তু দেওয়া ছিল যে ভর সংখ্যা কত ছিল আমার 35 ছিল আর প্রোটন সংখ্যা কত আমার 17 তাহলে 35 থেকে যদি 17 চলে যায় কত থাকে 18 তাহলে আমার এই যে কত মোলের নিউট্রন সংখ্যাটা কত বের হলো 18 আর প্রোটন সংখ্যা কত 17 ইলেকট্রন সংখ্যা কত আমার 17 তাহলে কি আমি ইজিলি কি করতে পারলাম বের করতে পারলাম যে প্রোটন সংখ্যা প্লাস কি নিউট্রন সংখ্যা এবং কি ইলেকট্রন সংখ্যা সবগুলোই কি আমি বের করতে পারছি তাহলে এখন আমরা ইজিলি কি একটা মৌলের যদি পারমাণবিক ভর বা কি ইলেকট্রন প্রোটন দেওয়া পারমাণবিক ভর এবং কি দেওয়া থাকে যদি আমার ভর সংখ্যা দেওয়া থাকে পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে বা প্রোটন সংখ্যা দেওয়া থাকে যদি বলে যে পারমাণবিক সংখ্যা বের করো ইলেকট্রন বের করো নিউট্রন বের করো আমরা কি করবো তা পারবো না অবশ্যই পারবো আমি মনে করি পারবো তো তোমরাও কি আমি আশা করি তোমরা সবাই এটা পারবা তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের কি এই যে পরমাণুর গঠন সম্পর্কে তোমাদের ধারণা তো তোমরা এই পর্যন্ত কি বাসায় সবাই কি করবা চেষ্টা করবা এবং অনেকগুলো মৌলের কি বের করবা যে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বাসায় পড়বা দেখবা কি তোমরা খুব সহজেই কি করবা বুঝতে পারবা ঠিক আছে তো বাকি যেগুলো আছে যে যতটুকু আছে পরমাণু গঠন চ্যাপ্টারের তো আমি কি করবো নেক্সট আরেকটা ক্লাসের মাধ্যমে তোমাদের পরমাণুর গঠন চ্যাপ্টার আমি শেষ করে দিব সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং আমি তোমাদেরকে যা পড়াইছি তা তোমরা কি করবা একটু বাসায় দেখো যদি এই যে আমি তোমাদের আজকে পড়াইলাম এটা যদি সাথে সাথে তোমরা একটু কি করো বাসায় দেখো তোমরা কি এটা ইজিলি বুঝতে পারবে কিন্তু আজকে যদি রেখে দাও দুদিন পরে নাও তাহলে কিন্তু এত সহজে তোমরা কি পড়াটা বুঝতে পারবে না যদি সাথে সাথে তোমরা কি এটা নিয়ে বসো তাহলে কি আমি মনে করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে আর আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি মনে হয় না কারো কোনো সমস্যা থাকার কথা তো তোমরা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি যেন তোমরা কি সপরিবার সহ কি থাকো ভালো থাকো আল্লাহ তোমাদের ভালো রাখো তো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো সচেতন থাকো এবং আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে